নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস স্টোরি রিডার। গল্প দাদুর আসরে নতুন দাদুর কাহিনী নিয়ে চলে এসেছি আমি শর্মিলা। এসএস স্টোরি রিডার চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ তোমাদের ভালোবাসায় গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে এসএস স্টোরি রিডার। আরেকটু ভালোবাসা তোমাদের কাছে কামনা করছি আমার পাশে থেকে চ্যানেলটিকে এগোতে সাহায্য করার জন্য। আর কথা না বাড়িয়ে আসা যাক মূল গল্পে। শুভময় মণ্ডলের লেখা গল্প দাদুর আসর, নতুন দাদুর কাহিনী। তবে চলো শুরু করা যাক। পরদিন বিকেলে খেলতে এসেই তিতাস ও তার বন্ধুরা দেখল গল্প দাদু আর নতুন দাদু আগেই এসে সোসাইটির গেটের পাশে মাঠের ঘাসের ওপরে বসে গল্পগুজব করছেন। দেখে তো তারা মহা খুশি হয়ে মাঠে নিজেদের খেলাধুলায় মাতল। তারপর যথারীতি খেলা শেষে সব একজোট হয়ে হাজির হলো তাদের কাছে। শিশিরবাবু ইশারা করে সকলকে হাত মুখ ধুয়ে এসে বসতে বললেন। আজ নতুন দাদু তাদের জন্য সেই টিফিন কৌটো থেকে বের করলেন ভারী অদ্ভুত আর এক ধরনের মিষ্টি, দেখতে বাড়ির মতো, কিন্তু খেলে বোঝা যায় যে ওটা আসলে মন্ডা, বড়ি মন্ডা। মনামি, এটা কি মিষ্টি গো দাদু, মন্ডার মতো খেতে? অজিত বাবু, এ হলো বাঁকুড়ার সোনামুখীর স্পেশাল মিষ্টি গো দিদি, বড়ি মন্ডা। ক্ষীর আর নলেন গুড় দিয়ে তৈরি এই মিষ্টির স্বাদ দারুণ, তাই না? সবাই বলে স্বাদে অতুলনীয়। এই মিষ্টি কেবল ওখানেই তৈরি হয়, অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি, কেমন লাগলো খেতে? সকলে, দারুণ খেতে গো দাদু, আগে আমরা এত ভালো মিষ্টি কোনোদিনও খাইনি। তোমার মেচা সন্দেশেরও জবাব নেই, আর এই বড়ি মন্ডারও। শিশির বাবু, কই হে বাহাদুর, এদিকে এসো, এই বড়ি মন্ডা খাও, আর গেটটা আটকে দিয়ে চেয়ারটা নিয়ে না হয় এখানেই বসো। আর দাদু ভাই, তোমাদের মিষ্টি খাওয়া হয়ে গেলে জল খেয়ে নাও, বাহাদুর আঙ্কেলের কাছে বোতলে রাখা আছে। সকলে চটপট খাওয়া হাত ধোয়া পর্ব মিটিয়ে এসে গোল হয়ে বসে পড়ল দুই দাদুকে ঘিরে। বাহাদুরও গেটটা আটকে দিয়ে তার সামনে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল সেই গল্প দাদুর আসরে। অজিত বাবু, মেয়েদের বিয়ে নিয়ে যে চিন্তায় ছিলাম সে কথা তো আগেই বলেছি। এই একই বিষয় নিয়ে চিন্তায় ছিল আমার এক বন্ধুও। তার পারিবারিক অবস্থা অবশ্য আমার মতো কঠিন পরিস্থিতিতে ছিল না, কিন্তু তার সমস্যা ছিল আরও ঘোরতর। ওর দাদু ছিলেন আমাদের ওই এলাকার মধ্যে অন্যতম এক ধনী ব্যক্তি আর সব থেকে কৃপণ। তার সমস্ত সম্পদের দলিল এবং টাকা পয়সা যে তিনি কোথায় লুকিয়ে রাখতেন তার ছেলে মেয়ে তো দূর, তার স্ত্রীও জানতেন না। তাই এত সম্পদ থাকলেও তাদের অবস্থা এবং জীবনযাপন ছিল অতি সাধারণ। যাই হোক, তো সেই দাদু হঠাৎ দেহ রাখলেন। তার শ্রাদ্ধ শান্তি করল ও অন্যান্য নিয়মকানুন অসহজ পালন করল সবাই খুব নিষ্ঠা ভরে। সবাই ভেবেছিল যে বুড়ো মারা গেছে, এবার তারা সব বিষয় আশয় ভাগ করে নেবে।
কিন্তু মুশকিল হলো তার ঘরে ঢুকতে গিয়ে। তার ঘরের দরজা খুলে দেখে বুড়ো ঘরের ভেতরে চেয়ারে দিব্যি বসে আছে। তার অন্য ছেলেরা, পরে বৌমা এবং নাতি নাতনিরাও গিয়ে দরজা খুলতেই ওই ঘরে সেই একই দৃশ্য দেখল। তাই তার ঘরে ঢোকার সাহস আর কেউ করল না। গ্রামের বিজ্ঞজনেরা পরামর্শ দিল, এত নিষ্ঠার সঙ্গে অশৌচ পালন করে সম্পূর্ণ বিধিমাফিক শ্রাদ্ধশান্তি করার পরেও যখন বুড়ো ঘর ছাড়ছে না, তো কোনো ওঝাকে ডেকে এনে ভূত ছাড়ানোর ব্যবস্থা করতে। সেই কারণেই তারা ভূত তাড়াতে ওস্তাদ এক তান্ত্রিককে তাদের বাড়িতে ডাকলো একদিন। আমরা 4 বন্ধু সেই ঘটনা স্বচক্ষে দেখব বলে হাজির হলাম গিয়ে ওদের গ্রামের সেই বাড়িতে। সেই তান্ত্রিক তো সারা দিন কত রকম আগডুম বাগডুম, তন্ত্র মন্ত্র, ঝাড়ফুঁক কত কি যে করলো তার ইয়াত্তা নেই। তারপর বলল বুড়োর ভূত নাকি ওই বাড়ি ছেড়ে চলে গেছে। সবাই তো শুনে মহা খুশি, কিন্তু আমাদের 4 জনের মনে তখনও একটু সন্দেহ ছিল, ওই কিপ্টে বুড়োর ভূত কি সত্যিই এত সহজে চলে গেল? আর গেলেই যে তারই বা প্রমাণ কি? গ্রামের দিকে সেই সময় ভূত ছাড়াতে আসা ওঝারা তাদের কাজ সফল হবার প্রমাণ দিত। ভূত যে গাছে থাকতো তার ডাল ভেঙে পড়া দেখিয়ে, বা যে বাড়িতে ভূত থাকতো তার কোনো অংশ ধসে পড়ত, এইসব আর কি। তাই আমরাই ঠিক করলাম সেদিন রাতে বুড়োর ঘরের সামনে দুর্গা মণ্ডপে শুয়ে থাকবো 4 জনে মাদুর পেতে। দেখা যাক বুড়োর ভূত সত্যিই গেল কিনা। যা ভাবা তাই কাজ। রাত তখন 1-1:30 হবে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে তাকাতেই দেখি বুড়ো তার সেই ঘরের দাওয়ায় বসে দিব্যি পা দোলাচ্ছে। চোখ বুজে বাকি বন্ধুদের আস্তে করে ধাক্কা দিতে লাগলাম। তারাও একে একে চোখ খুলল এবং জ্যোৎস্নার আলোয় বুড়োকে সেই বারান্দায় বসে থাকতেও দেখল। তারপর যেন নিজেদের মধ্যে কথা বলতে বলতেই 4 জনে ওখান থেকে মাদুরটা গুটিয়ে নিয়ে টেনে দৌড় দিলাম ওদের বসত বাড়ির ভিতরে। পরে গয়ায় গিয়ে পিণ্ডদান করে আসার পর আরও কী সব আচার অনুষ্ঠান করে তবে সেই বুড়োর আত্মার মোহমুক্তি ঘটাতে সক্ষম হয় তারা। তখন দেখে বুড়ো যা সম্পদ জমিয়ে রেখে গেছে তাতে তারা 7 পুরুষ বসে খেয়েও বোধহয় সব ফুরোতে পারবে না। মেঘা: আচ্ছা দাদু, ভূত পেতনিদেরকে কি শুধু রাতেই দেখা যায়, দিনে দেখা যায় না? অজিত বাবু: হ্যাঁ, সেও দেখা যায়, তবে কি না তাদের চিনে নিতে হয়। রাতের মতো অমন করে পরিবেশ বদলে দিয়ে দিনের বেলা সাধারণত তাদের আবির্ভাব হয় না। অনেক সময় তো দেখা না দিয়েও তারা যে খেল দেখায় তাই কম নাকি? অয়ন: দেখা না দিয়ে দিনের বেলায় কি করে ভূতেরা ভয় দেখাবে? মানে তাদের কাজ করবে দাদু? অজিত বাবু: তাহলে আমার একটা অভিজ্ঞতার কথা বলি, শোনো। আমি যে স্কুলে মাস্টারি করতাম সেটা ছিল মাঠপথে, প্রায় ধরো 5-6 কিমি দূর। রোজ আমাদের গ্রামের তালডাংরা নামে একটা পুকুর আছে, তার পাড় ধরে এগিয়ে গিয়ে সামনের বিরাট মাঠটা পেরিয়ে স্কুলে যেতাম আমি। তো যাই হোক, ওই তালডাংরার খুব বদনাম ছিল, এখনও আছে, ওখানকার ভুলো ভূতেদের জন্য।
আমি একবার স্কুল যাওয়ার সময় পড়লাম তাদের খপ্পরে। সেদিনও রোজকার মতনই ওই তাল ডাংরা পেরিয়ে মাঠে নেমে আলপথে হাঁটছি তো হাঁটছি, স্কুল আর আসে না। অনেক দূর হাঁটার পর দেখি এসে পৌঁছেছি দোনামনার মানে দোমোহনা ঘাটে। সেই প্রায় 10 কিমি হেঁটেছি উল্টো দিকে। ভাবো তো আর কি করা, ওখানেই চোখে মুখে জল দিয়ে হাত পা সব ভালো করে ধুয়ে আবার উঠে সোজা স্কুলের রাস্তা ধরলাম। বুঝতেই পারছো অনেক দেরি হলো সেদিন স্কুল পৌঁছাতে আমার, যেটা আমার কখনো হয়নি সারা জীবনে। আর যাই হোক, সকলেই দেখলাম বেশ চিন্তায় পড়েছিল আমি স্কুল শুরুর এতক্ষণ পরেও আসছি না দেখে। তাই সব ঘটনা তাদের বলতেই আমায় তারা মনে করালো তাল ডাংরার ওই ভুলো ভূতের কথা, যেটা আমি জেনেও ভুলে গেছিলাম সেদিন। আর তাই সারা দিন মাঠে মাঠে ঘুরে বেরিয়েছিলাম পথ ভুলে। মিঠু: একা থাকলে কি ভূতেরা বেশি বাগে পায় দাদু? তোমায় কখনো একা রাতের বেলা দেখা দিয়েছিল তেনারা? অজিত বাবু: হ্যাঁ, তা তো পাই। আমায় তো একবার ছেকে ধরেছিল সকলে মিলে, শুধু নিষ্ঠা ব্রাহ্মণ সন্তান বলে আর পূর্বপুরুষের অনেক পুণ্য ও আশীর্বাদের ফলে সেদিন বেঁচে ফিরেছিলাম, নইলে আর কি। মেঘা আর তিতাস: তাহলে সেই কাহিনীটাই বলো দাদু, এটা তো শুনেই গায়ে কাটা দিচ্ছে। অজিত বাবু: আমাদের গ্রামের শ্মশানটা নদীর ধারে, তার পাশ দিয়ে গ্রামে আসার মেঠো রাস্তা, আর ওই রাস্তার যে পাশে শ্মশান ঠিক তার উল্টো দিকে ছেলে পোতা মাঠ। আগেকার দিনে শিশু মৃত্যু খুব স্বাভাবিক ঘটনা ছিল, তো তাদের দাহ না করে ওখানেই মাটিতে পুঁতে দেওয়া হতো, তাই ওই মাঠের অমর নাম। যাই হোক, আমার সেই স্কুলের একটা কাজের জন্য গ্রামের সমস্ত লোকজনদের নিয়ে একটা আলোচনা সভা ছিল একদিন। সব কাজ মিটিয়ে ফিরতে ফিরতে সেদিন আমার খুব রাত হয়ে গেল। ফিরছিলাম ওই ছেলে পোতা মাঠের ওপর দিয়েই হেঁটে। মাঠ পার হয়ে এসে রাস্তায় উঠে হাঁটছি, আর আমার কানে আসছে অসংখ্য ছুঁচোর কিচমিচ শব্দ, ঠিক যেন তারা দল বেঁধে আমার পিছু নিয়েছে। আমি কিন্তু না থেমেই হাঁটতে থাকি, তাদের আওয়াজ অনুসরণ করে। একবার আমার ডান পায়ের পাশে মাটির দিকে তাকাই, কিন্তু আওয়াজ শুনে বুঝলাম তারা আমার বাম দিকে সরে গেছে। আবার বাম দিকে নজর দিতেই দেখি তারা সরে গেল ডান দিকে। আমি দ্রুত পা চালিয়ে আমাদের বড় পুকুরের পর্যন্ত এসে পৌঁছাতেই মনে হলো তারা আমার পিছু ধাওয়া ছেড়ে ওখানেই থমকে দাঁড়িয়ে পড়েছে। গ্রামের বস্তির জন্য রক্ষিত অঞ্চলে তাদের আসার ক্ষমতা নেই। রামায়ণের লক্ষণ রেখার মতোই গ্রামেরও একটা সুরক্ষা বেষ্টনী থাকতো তখন সব গ্রামেরই। তাই সাহস ফিরে পেয়ে বললাম, কি রে, আয়, থামলি কেন? এই জুতোর তলায় সব কটাকে পিষে মারবো, আয়। যাই হোক, তারপর বাড়ি পৌঁছে দেখি বাবা দাওয়ায় বসে গা হাত পা সব টেপাচ্ছেন আমার জন্য অপেক্ষা করতে করতে। আমি আসতেই আমার দিকে এমন ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকালেন, মনে হলো যেন তিনি জানতে চাইছেন আমার কি হয়েছে।
তাকে সব বলতেই তিনি আমায় জামা কাপড় বাইরে খুলে রেখে তখনই স্নান করে নিতে বললেন, আর লোক দিয়ে ডাকতে পাঠালেন আমাদের পণ্ডিত মশাইকে। সব শুনে তিনি দেখি কার উদ্দেশ্যে যেন গালাগাল করতে করতে আমাদের বাড়িতে এলেন। এসেই বেশ করে ঝাঁটাপেটা করলেন আমায়। তারপর বললেন, এই রাতে কেউ ওই মাঠ পাড়িয়ে আসে? ছুঁচো নয়, ওগুলো ওখানে পোতা ছেলেদের ভূত ছিল। নেহাত বামুনের ছেলে পইতে আছে, পুজো আর্চা করো ভক্তির সঙ্গে, তাই খুব বেঁচে গেছো আজ। নরোডা আর কাঞ্চনপুরের শ্মশানে যেতে অতি বড় তান্ত্রিক সাধকও রাতে সাহস পায় না, আর তুমি একা একা সেই শ্মশান পেরিয়ে এসেছো এই রাতে? চারটিখানি কথা। সত্যি বলতে কি, আমি সত্যিই এইসব শ্মশানে রাতে আগেও গেছি, শুয়ে থেকেছি রাতভর, কিন্তু কোনোদিন কিছুই হয়নি, কখনো কিছু দেখিও নি। শিশিরবাবু: চলো চলো, এবার ওঠো সবাই, অনেক গল্প হলো, এবার সবাই ঘরে ফিরে গিয়ে পড়তে বসো। পাত্রদাদু যদি কাল থাকেন তবে আরও গল্প শোনাবেন তোমাদের, আজ আর নয়। সকলে: ও দাদু, কালকের দিনটাও থেকে যাও না, আমরা এই রকম কাহিনী আগে শুনিনি কখনো, তুমি আরও এমন সব কাহিনী বলবে আমাদের। অজিতবাবু: বেশ, কাল একটা কাজে যেতে হবে আমায়, কলকাতায়, একজনকে দেখতে হাসপাতালে। যদি ফিরতে পারি সন্ধ্যের মধ্যে তবে শোনাবো আরও সব কাহিনী। তোমরা মন দিয়ে বরং এবার পড়াশোনা করোগে, কেমন? সকলে এক এক করে সোসাইটির দিকে গেল। বাহাদুর জলের বোতলগুলি কমিউনিটি হলে রাখতে গেল। সেখান থেকে উঠে সোসাইটির ভেতর দিয়ে শিশিরবাবুর সাথে অজিতবাবুও হাঁটা দিলেন তার ফ্ল্যাটের দিকে। বন্ধুরা, আজকে নতুন দাদুর কাহিনী শুনতে তোমাদের কেমন লাগলো তা একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।